এবং এটা কে করেন এটা চিন্তার বিষয়। আমি আসি কেন এরকম হয়। এটা হয় তখনই যখন সমাজের থেকে বহুত্ববাদ উঠে যায়, যখন সমাজের ভিতরে গণতান্ত্রিকতার চর্চা বন্ধ হয়ে যায়, সমাজের ভিতরে আপনার জনমানুষের প্রতিনিধিদের ভূমিকা কমে যায় এবং আমলা উর্দি পড়া উর্দি ছাড়া তারা যখন এই কাজগুলো করেন তখন তারা যেভাবে পারেন সেভাবে করেন, কারণ ওনাদের শিক্ষাটাই হলো এরকম। ওনারা জনমানুষের সামনে যে জবাবদিহি করতে কোনো সময় ওনারা স্বচ্ছন্দ বোধ করেন না। ওনাদের পেশাটাই এটা না, ওনাদের এটা করারই কথা না। এটা করার কথা ছিল জনপ্রতিনিধিদের, এই কথাগুলো বলার কথা ছিল সংসদে, এই কথাগুলো বলার কথা জেলা পরিষদে। আপনারা যে আমি কাজ করেছি এমপিদের সাথে, আপনারা আইবাস জানেন? আইবাস ক্লাস অর্থাৎ আপনার কত খরচ হচ্ছে, কোন খাতে খরচ হচ্ছে, কোন এলাকাতে খরচ হচ্ছে, এই তথ্যউপাত্ত আছে। কোন সংসদের কাছে এই তথ্যউপাত্ত আছে? আমরা সংসদ সদস্যদের জিজ্ঞেস করেছি, আপনার এলাকাতে যেই টাকা খরচ হয় এইটা কি আপনি জানেন? বলে না, জানি না। জানা যায় নাকি? যে অফকোর্স জানা যায়, এটা রেডি ডেটা আছে। আইবাসে আপনি যদি IBAS প্লাস তারপরে এটা প্লাস হয়েছে, এটার উপরে আরো আধুনিকায়ন হয়েছে, অথচ এই তথ্য উপাত্তগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসতো। আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে। ডাল মে কুচ কালা হ্যায়। এখন ডালটা মুসুরির ডাল না মুগের ডাল না বুটের ডাল, নাকি সব ডালেই সমস্যা হয়েছে? মানে এইটা আপনাদের বুঝতে হবে। এই রকম ধরনের এটাকে কি বলবো, প্রিএমটিভ মেজার, মানে আপনি এটাকে এক ধরনের আত্মসংরক্ষণমূলক একটা পদক্ষেপ নিয়েছেন। যেই আত্মসংরক্ষণমূলক পদক্ষেপ আপনার একটা মধ্য এক দেশ যেটা এলডিসির পথ থেকে বের হবে, যেটা আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ, যেটা আপনি বলতে চান স্মার্ট বাংলাদেশের যাবে, তার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। তথ্য উপাত্তের এই ধরনের সঞ্চালনের উপরে নিয়ন্ত্রণ আর স্মার্ট বাংলাদেশের আকাঙ্ক্ষা দুটি সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এটা পদ্ধতিগতভাবে সাংঘর্ষিক, লক্ষ্য উদ্দেশ্যভাবে সাংঘর্ষিক। এবং 4, যে এই অতি মূল্যায়িত বিভিন্ন প্রকল্প বাংলাদেশের একদিন গলার কাটা হয়ে যাবে। আপনাদের এই 4টে জিনিস আমি এখানে বসে কিন্তু বলেছিলাম, এবং যেই জিনিসটি সেদিন হয়তো বলতে পারি নাই, সেই জিনিসটি বছর 2 আগে আমি পরিষ্কারভাবে বলেছিলাম। 2024 সালে বাংলাদেশে ঝুঁকির মধ্যে পড়বে এই ঋণের টাকা শোধ করার জন্য, এবং সেটা শুধু সরকারের ঋণ না, এটা ব্যক্তি খাতের ঋণ আছে বিদেশ থেকে যেটা নিয়েছে 20% সেটা হলো বিদেশের ঋণ, আর এটার সাথে দেশের ঋণ দেখতে হলে সরকারের শুধু বিদেশি ঋণ না, তার 2 গুণ ঋণ নেয় সে ব্যাংক খাতের থেকে বন্ড ছেড়ে এবং অনেক সময় টাকা ছাপিয়ে। সে যে বর্তমান উন্নয়ন ধারার মূল 4টি যে কি বলবো ঘাটতি, একটা ঘাটতির কথা আমি বলেছিলাম আপনাদের, যে এই প্রবৃদ্ধি শুধুমাত্র রাষ্ট্রীয় বিনিয়োগ দ্বারা চলছে। এটা 1 ইঞ্জিনের বোয়িং প্লেন, দ্বিতীয় ইঞ্জিন স্তব্ধ হয়ে আছে, ব্যক্তি খাতে বিনিয়োগ নাই। দ্বিতীয়, আমি বলেছিলাম আপনাদের এখানে যে এই প্রবৃদ্ধি থেকে কোনো কর আসে না, সেহেতু আমাদের কর জিডিপির দেশজ আয়ের অনুপাত বাড়ছে না। তৃতীয়, বলেছিলাম যে এই সরকার এই প্রবৃদ্ধি থেকে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কোনো ধরনের, আমরা যে কারণ বিনিয়োগের সাথে সম্পর্ক নাই, আপনার ঋণ সঞ্চালনের সাথে সম্পর্ক নাই, আপনার পুঁজিপণ্য আমদানির সাথে সম্পর্ক নাই, কিন্তু প্রবৃদ্ধি হয়ে যাচ্ছে। আবার প্রবৃদ্ধি হচ্ছে মানে আয়, তার থেকে আবার কর আসছে না। এটা বুঝে দেখেন আপনার। আর যে প্রবৃদ্ধিটা হচ্ছে সেটা শুধুমাত্র আপনার সরকারি বিনিয়োগের মাধ্যমে হচ্ছে, রাষ্ট্রীয় হচ্ছে না। এইখানে বসে আমি বলেছিলাম আপনাদের সাথে, যখন আপনি IMF এর সাথে আলোচনার ভিতরে আছেন এবং IMF এর প্রস্তাবনায় যে কথা আমরা বহুদিন যাবৎ বলেছি, সেই বহুদিন বলার ফলে আপনার ত্রৈমাসিক জিডিপির আপনার হিসাব অনুমিতি আসছে, এবং যে অনুমিতিতে প্রথমবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, যে প্রবৃদ্ধির ধারা কমে যাচ্ছে। এতদিন আমরা বলেছি প্রবৃদ্ধির, আপনাদের এখানেই বলেছিলাম বোধহয়, প্রবৃদ্ধির
প্রবৃদ্ধির অনুমিতি সুতা কাটা ঘুড়ি, কারণ লাটাইয়ের সাথে ওই প্রবৃদ্ধি ওঠার কোনো সম্পর্ক নাই। এটাকে সেইগুলির ক্ষেত্রে থেকে আপনার এখানে বুঝতে হবে যে ঋণের ধাক্কাটা, এবং এটা 2026 সালে আরও বেশি প্রকট হবে। আমি সেদিনও বলেছি, আপনাদের আবার বলছি, বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা, অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে? আপনি শুধুমাত্র তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। আরে ওই কি বলে এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছে না। তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন।